এক লাইনে দুই ট্রেন, গাজীপুরে থেমে থাকা ওয়াগনকে টাঙ্গাইল কমিউটারের ধাক্কা, 11 বগি লাইনচ্যুত, তেল ছড়িয়ে দুর্ঘটনার শঙ্কা, স্টেশন মাস্টার ও 2 পয়েন্টম্যান বরখাস্ত। মন্ত্রী এমপিদের স্বজনরা উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় সমালোচনার মুখে ব্যাখ্যা দিল আওয়ামী লীগ, ভোট করতে পারবে না সংসদ সদস্যের সন্তান ও স্ত্রী। বৃষ্টিতে তাপমাত্রা কমলেও দিনভর ভ্যাপসা গরম, ঢাকায় আবারও মরুর উত্তাপ, উত্তর পশ্চিমাঞ্চলে নামছে না পারদ, 2 থেকে 3 দিন পর ভারী বর্ষণে কমতে পারে সূর্যের তেজ। এবং ভারতে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে মায়ের আসনে প্রার্থী হলেন রাহুল গান্ধী, হারার ভয়ে আছেন কংগ্রেস নেতা, কটাক্ষ মোদির। আসামে ভোটে তুরুপের তাস, নাগরিকত্ব ইস্যু। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। একই লাইনে দুই ট্রেন, আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। গাজীপুরের জয়দেবপুরের আউটার সিগন্যালে তেলবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী কমিউটার রেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই দুমড়ে মুচড়ে 2 রেলের ইঞ্জিন সহ 11টি বগি লাইনচ্যুত হয়। এদিকে ওয়াগন চুইয়ে পড়া তেল ছড়িয়ে পড়ায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। এরই মধ্যে জয়দেবপুর স্টেশন মাস্টার ও 2 পয়েন্টসম্যানকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এই যে লরি, এটা প্রচুর মজবুত থাকে কিন্তু আমার জানা মতে, কিন্তু সেটাও মানে থুবড়ে গেছে। আর আমি যেটা দেখলাম যাত্রীবাহী ট্রেন, এটা 50% হয়ে গেছে, অর্ধেক অকেজনা মানে অর্ধেক চাইপে গেছে। তাহলে এটা প্রচুর স্পিড ছিল। মুখোমুখি সংঘর্ষ হওয়ার কথা না, যেহেতু ডাবল লাইন। দুজন চালক যে তারা হাতে রক্ত পড়েছে, শরীরে রক্ত, তখন আমরা এলাকাবাসী কয়েকজন মিলে তাকে আমরা উদ্ধার করে মেডিকেলে পাঠিয়েছি। বন্ধ থাকে, এই জন্য এই কম্পিউটারে যাত্রী ছিল না। লাইন মানে দোষ। আজকে এই দেশের যে কর্মকর্তা যারা আছে তারা যে দায়িত্বহীন, এটা বাস্তব প্রমাণ। এখন রোদ্রের যে তাপমাত্রা আর এটা হচ্ছে ফুয়েল, যে কোনো মুহূর্তে একটা অগ্নিকাণ্ড ঘটতে পারে। এখানে কোনো ধূমপান করা যাবে না, যে দাহ্য বস্তুটা পড়ছে এটা একটু ঝুঁকি আছে, দুর্ঘটনা হতে পারে আর টেকনিক্যাল ফল্টের কারণে হতে পারে। তো এটা তদন্ত করে আসলে বোঝা যাবে। যিনি ট্রেন চালাচ্ছেন তারও সচেতনতার বিষয় আছে, যিনি সুপারভাইজ করার কথা ছিল তারও দেখার বিষয় ছিল। তো এগুলো আমরা দেখতেছি যে আসলে কার কার দায়িত্ব অবহেলার জন্য অথবা অন্য কোনো কারণে ঘটনা ঘটছে। এদিকে জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী ট্রেনগুলোর শিডিউল বিপর্যয় ঘটে। 3টি ট্রেন 3 থেকে 5 ঘন্টা দেরিতে ছাড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেকে টিকিট ফেরত দিয়ে নিয়ে যান টাকা। 11:30টার অগ্নিবীণা এক্সপ্রেস নির্ধারিত সময়ে ছাড়তে না পারায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এখন বাচ্চা মহিলাদের নিয়ে অনেক মহিলারা আমাদের বলতেছে, ভাই আমাদেরকে একটু গাড়ি উঠাই দেন, আমাদেরকে একটু বলে দেন কিভাবে যাব। এই যে যারা অভিভাবকরা তাদের মহিলাদেরকে দিয়ে গেছে, এরা কি করবে এখন? 10 দিন আগে টিকিট মানে কেটেছিলাম, এখন আমার টিকিটে তো মানে যে রিফান্ডের যে একটা মেয়াদ থাকে, মানে ব্যালেন্স আস্তে আস্তে কমে যায়, এটা তো আমার জিরো হয়ে গেছে। এখন তাহলে তো আমার টাকাটা পুরোটাই বাদ। আইসা শুনি যে ট্রেন লাইনে সমস্যা, তো এখন কি করব বুঝতে পারতাছি না। এর মাঝেই দুপুর 12:15টায় কমলাপুর স্টেশন কর্তৃপক্ষ ঘোষণা দেয় রেলপথ কখন সচল হবে তা নিশ্চিত নয়। টিকিট বদলে টাকা ফেরত নিতে পারেন যাত্রীরা, ফলে অনেকেই সেই পথ অনুসরণ করেন। ওরা অ্যানাউন্স করে যে ট্রেন যাইতে পারতেছে না, আপনারা টিকিট রিফান্ড করতে পারবেন। এই জন্য আমরা অনলাইন থেকে রিফান্ড করেছি। টিকিট ফেরত কাউন্টারে ফেরত দিলাম, মানে আর কালকের ট্রেনে টিকিট নেব। অবশ্য এর ঘণ্টাখানেক পরেই দুপুর 1:30টার দিকে ছাড়ে বুড়িমারি এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস। দুপুর 2:30টার দিকে ছাড়ে অপর ট্রেন অগ্নিবীণা এক্সপ্রেসও। অনেকে চলে গেছে, অনেকে যায় নাই, ঠিক আছে। আর 12টা 1টা-1:30টা বাজে এখন পর্যন্ত কোনো অ্যানাউন্স নাই, হঠাৎ করে গাড়ি লাইন এই মাত্র দিচ্ছে। বুড়িমারি, রংপুর ও অগ্নিবীণা 3টা ট্রেন অতিরিক্ত 2 ঘন্টা করে 2 ঘন্টার অধিক সময় বিলম্বিত হয়েছে স্টেশনে, যেহেতু আমাদের ওদিকে ট্রেন চলাচল করতে পারেনি। এছাড়া অন্য রুটের সব ট্রেনগুলো স্বাভাবিকভাবে ঢাকা স্টেশন ছেড়ে গেছে। এদিকে গাজীপুরে দুর্ঘটনার কারণে রাজশাহীগামী সিল্ক সিটি ট্রেন ঢাকায় ঢুকতে দেরি হয়, ফলে এই ট্রেনের শিডিউলেও বিপর্যয় হয়। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। কাজে আসছে না অর্ধশতকোটি টাকা খরচ করে বানানো বিলাসবহুল এক রেল স্টেশন। মাসে ব্যয় 5 লাখ হলেও আয় মাত্র কয়েক হাজার টাকা। বিপুল যাত্রী চাহিদা থাকলেও সারাদিনে ট্রেন থামে মাত্র একটি, তাও আবার লোকাল। এই অবস্থা গাজীপুর কালিয়াকৈর হাইটেক পার্ক রেল স্টেশনের। 6 বছর আগে উদ্বোধন হলেও লোকবল সংকটে অবহেলা অযত্নে নষ্ট হচ্ছে আধুনিক এই স্টেশন। নাজমুস সালেহির রিপোর্ট। নির্মাণ শৈলী, নান্দনিকতা আর আধুনিকতায় দেশের অন্যতম গাজীপুর কালিয়াকৈরের হাইটেক সিটি পার্ক রেল স্টেশন। দৃষ্টিনন্দন এই রেল স্টেশনের নির্মাণ ব্যয় 50 কোটি টাকারও বেশি।
গাজীপুর, সাভারের শিল্পাঞ্চল ও উত্তরবঙ্গের প্রতিদিন 10 থেকে 20,000 যাত্রী পরিবহনের উদ্দেশ্য নিয়ে 2018 সালে যাত্রা শুরু হয় দৃষ্টিনন্দন এই স্টেশনের। অথচ শুনশান নীরব পড়ে আছে বিলাসবহুল এই রেল স্টেশন। আধুনিক টিকিট কাউন্টার, সিগন্যাল পদ্ধতি, উন্নত মানের বিশ্রামাগার সবকিছু থাকলেও লোক নেই একটাও। বেশিরভাগ সময় এই স্টেশনটা ফুল ফাঁকা থাকে। আমি আসছি জয়দেবপুর যাওয়ার জন্য, এনে ঢুকছি কিন্তু ভিতরে ঢুকে লোক নাই। বিশাল এই স্টেশনে স্টপেজ একটি মাত্র লোকাল ট্রেনের, যার বরাদ্দকৃত টিকিটের সংখ্যা মাত্র 20টি। বিলাসী এই স্টেশনের মাসিক খরচ অন্তত 5 লাখ টাকা হলেও রেল কর্মীরা বলছেন এখান থেকে আয় হয় মাত্র কয়েক হাজার। বন্ধ, কোনো ট্রেন থামে না। যাতায়াতের জন্য অনেক যাত্রী এখানে ভিড় করে, কিন্তু ট্রেন না থাকার কারণে তারা যাতায়াত করতে পারতেছে না। আমাদের এখানে 20টা টিকিট বরাদ্দ আছে, কিন্তু টিকিট দিয়ে স্টেশনের খরচ এটা হয় না। সেবা না থাকায় টিন দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে ভিআইপি বিশ্রামাগার। দেখভালের অভাবে নষ্ট হচ্ছে উন্নত কাচের দেয়াল, রঙিন ছাদ সহ বিভিন্ন মূল্যবান স্থাপনা। স্থানীয়রা বলছেন বিপুল যাত্রী চাহিদা থাকলেও ট্রেনের অভাবে স্টেশনটি পরিণত হয়েছে বিনোদন কেন্দ্রে। দেখভাল করার মতো কোনো লোক নেই, এত সুন্দর সুন্দর গ্লাসগুলো ভেঙে চলে যাচ্ছে। এখানে শুধু টিকটক হয়, ট্রেন দাঁড়ায় না, শুধু বিনোদনের জন্য লোকজন আসে। রেলওয়ে এখন বলছে কারিগরি জটিলতার কারণে স্টেশনটির পূর্ণ সেবা দেওয়া সম্ভব নয়। আন্তনগর ট্রেন স্টপেজ দেওয়া মানে ট্রেনের স্টপেজ সংখ্যা বৃদ্ধি হওয়া। আমরা ঘন ঘন স্টপেজটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি, তাতে ট্রেনের সময় বেশি লেগে যায় আর আমাদের অপারেশনাল অনেক ধরনের সমস্যা তৈরি হয়। একে রেলের পরিকল্পনাহীনতার চরম পর্যায় বলে মন্তব্য বিশেষজ্ঞের। রেলকে ঘিরে যে উন্নয়ন আমি বলবো অনেকটা বিক্ষিপ্তভাবে হয়েছে এবং সেখানে পরিকল্পনায় ত্রুটি এবং অপরিকল্পিত উন্নয়নের একটা চূড়ান্ত উদাহরণ আমি বলবো। মূল ভবন নির্মাণে 50 কোটি টাকা খরচ হলেও বিভিন্ন অবকাঠামো মিলিয়ে প্রকল্পের ব্যয় প্রায় 100 কোটি টাকা। সংস্কার আর লোকবল সংকটে এই মুহূর্তে সারা দেশে বন্ধ রয়েছে 130টি প্রয়োজনীয় রেল স্টেশন। অথচ বিপুল পরিমাণ টাকা খরচ করে বানানো এই বিলাসী রেল স্টেশন কোনো কাজেই আসছে না। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন বিলাসী এই সমস্ত স্টেশন কোনো কাজে না আসলেও প্রতি বছর লোকসান বাড়াচ্ছে রেলের। নাজমুস সালেহী, সময় সংবাদ, কালিয়াকৈর, গাজীপুর। এবার অন্য প্রসঙ্গ। নানা সমালোচনার মুখে উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের অংশ নেয়া প্রসঙ্গে ব্যাখ্যা দিল আওয়ামী লীগ। নির্বাচনে সংসদ সদস্যের সন্তান ও স্ত্রী কোনোভাবেই অংশ নিতে পারবেন না বলে সাফ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক। এদিকে বিএনপি জনগণের সমর্থন হারিয়ে এখন ঝিমিয়ে পড়েছে দাবি করে আওয়ামী লীগ নেতারা বলছেন বেগম জিয়ার মুক্তির আন্দোলনেও ব্যর্থ হয়েছে তারা। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের ভোটে অংশ নেয়া নিয়ে বিব্রতকর অবস্থায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। প্রথম ধাপে নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারে দলের হাইকমান্ড নির্দেশ দিলেও নির্বাচনী মাঠে মন্ত্রী এমপির স্বজনরা যদিও এখন পর্যন্ত সতর্ক ছাড়া তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায়নি। শুক্রবার ধানমন্ডি দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবারও জানান মন্ত্রী এমপির সন্তান, স্ত্রী, ভাই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। প্রার্থিতা প্রত্যাহার না করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। নেত্রী নিজেই খোলাসা করে বলেছেন স্বজন বলতে তিনি সুনির্দিষ্টভাবে স্বজন বলতে সন্তান, স্ত্রী, সন্তান এ দুটা শব্দ তিনি গতকাল। ওবায়দুল কাদের বলেন 7 জানুয়ারির নির্বাচনের পর রাষ্ট্র পরিচালনায় চাপ অনুভব করছে সরকার, তবে সরকারকে যে বিদেশিরা চাপে রাখতে চেয়েছিল তারাই এখন চাপে আছে। নির্বাচনের আগে প্রকাশ্যেই দাম কি ছিল, নিষেধাজ্ঞা ভয় ছিল। দেখেন এখন স্বাভাবিক কারণে যারা চাপ দেবেন তারা নিজেরাও চাপে আছে। জনগণের সমর্থন হারিয়ে ঝিমিয়ে পড়েছে বিএনপি। রাজনৈতিক কর্মসূচির নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে দলটি জনবিচ্ছিন্ন হয়েছে বলেও মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একটা বিক্ষোভ মিছিল তারা করতে ব্যর্থ হয়েছে। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে আওয়ামী লীগের জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনার হুঁশিয়ারিও দেন তারা।
কখনো আলোচনা সভা, কখনো প্রতিবাদ কিংবা জনসভা, যেখানেই সুযোগ হচ্ছে সেখানেই সরকারের অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের সমালোচনায় মুখর বিএনপি নেতারা। গত জাতীয় নির্বাচনকে প্রহসনের নির্বাচন মন্তব্য করে বরাবরের মতোই সরকারের পদত্যাগ দাবি করছেন দলটির নেতারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা অধিকার আন্দোলন আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক দাবি করেন, জনগণ আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না, তাই ডান বাম সহ সব রাজনৈতিক দলই আওয়ামী লীগকে সরাতে চায়। ডান বামের কথা বলে লাভ, তাহলে সরে যান। জনগণ তো চায়, তার প্রমাণ 7 জানুয়ারি নির্বাচন। দয়া করে অনুগ্রহ করে ছেড়ে দেন, আরেকবার জনপ্রিয়তা যাচাই করেন না, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। এদিকে রাজধানীর তুরাগ এলাকায় শ্রমজীবী মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হুঁশিয়ারি করেন, যেভাবেই হোক দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনা হবে। আপনি জনগণের ক্ষমতা ডাকাতি করেছেন, আপনি সেই ক্ষমতা জনগণকে ফেরত দিন। জনগণের অধিকার কে ক্ষমতায় বসাবে? সেটা হবে কিসে? অবাধ সুষ্ঠু নির্বাচন। সেটা শেখ হাসিনার অধীনে নির্বাচনে হবে না। গণ আন্দোলনের জন্য রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। লাইনে দাঁড়িয়ে সাধারণ রোগীদের মতো 10 টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান প্রধানমন্ত্রী। তারপর লাইনে দাঁড়িয়ে নিজেই টিকিট সংগ্রহ করেন। এরপর ওই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে নিজের চোখ পরীক্ষা করান তিনি। এ সময় সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডাক্তার সৈয়দ মোদাসের আলী, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার গোলাম মোস্তফা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চক্ষু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার দীন মোহাম্মদ নুরুল হক। বৃষ্টি হলো, তাতে মানসিক প্রশান্তি আসলেও শারীরিক স্বস্তির দেখা নেই রাজধানীতে। দিনভর ভ্যাপসা গরমে নাজেহাল হতে হয় মানুষকে। সকালে কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে তাপমাত্রার পারদ। নগরবাসী বলছেন, কাঙ্ক্ষিত বৃষ্টির পরও কমেনি গরম। আবহাওয়া অফিস বলছে, সারা দেশে একযোগে ভারী বৃষ্টি না হলে কমবে না তাপমাত্রা। ধ্রুব ব্যানার্জির রিপোর্ট। এর আগে খুব গরম ছিল, গরমের তাপ একটু কম, গরম কম লাগলে একটু ভালো লাগে চালাতে। এরকম থাকলে তো টিকে থাকা যায়। তবে নগরবাসীর আশার গুড় মিঠে হলো না। বেলা বাড়ার সঙ্গেই ফিরে আসে সূর্যের আগের রূপ। অঙ্কের হিসেবে তাপমাত্রা কম থাকলেও অনুভূত হয় একই রকম। তো আমরা আশাবাদী ছিলাম, যেহেতু বৃষ্টি হয়েছে আজকের ওয়েদারটা অনেক ঠান্ডা থাকবে। তো তার পরিবর্তে দেখলাম যে ওয়েদার ঠান্ডার থেকে বেশি আরও গরম। কথা ছিল একটু বৃষ্টি হবে, কমবে ভোগান্তি, তবে তার হলো কই। সারাদিন প্রচণ্ড গরমে নাভিশ্বাস অবস্থা নগরবাসীর। আবহাওয়া অফিস বলছে, সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ায় কমেনি তাপমাত্রা। শুধু তাই নয়, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এছাড়া অন্যান্য স্থানের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। 6 তারিখ থেকে তাপপ্রবাহটা দেশে অনেক জায়গাতে প্রশমিত হবে এবং এর সময় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পাবে। তবে এ মাসে 3 থেকে 5টি শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। দাবদাহের খবর জানাতে যশোর শহরের সার্কিট হাউস এলাকায় আছেন সহকর্মী জুয়েল মৃধা এবং নওগাঁ সদর হাসপাতালে আছেন আমাদের আরেক সহকর্মী MR রকি। প্রথমেই চলে যাচ্ছি যশোরে জুয়েলের কাছে। জুয়েল, সপ্তাহ ধরে যশোরের উপর দিয়ে দাবদাহ বিরাজ করছে, বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। এই যে দাবদাহে কিন্তু সব শ্রেণী পেশার মানুষ বেশ ভোগান্তিতে রয়েছে। বিশেষ করে গত 2 সপ্তাহ ধরে যশোরের তাপমাত্রা 40 ডিগ্রির নিচেই নামেনি। প্রতিদিনই প্রায় 40 থেকে 42 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে এবং এই মৌসুমে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 43.8 ডিগ্রি সেলসিয়াস, যেটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশের ইতিহাসে। এবং গত 2 দিন
ধরেও কিন্তু তাপমাত্রা একই ধরনের আছে। তবে আজকে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে যে আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.8 ডিগ্রি সেলসিয়াস। তবে আজকে তাপমাত্রা বেশি হলো বাতাস থাকায় কিন্তু গরমটা একটু অনুভূত হয়েছে কম। তাছাড়া আজকে যেহেতু সরকারি ছুটির দিন, যে কারণে সড়কে কিন্তু মানুষের চলাচলও খুব কম ছিল। খুব প্রয়োজন ছাড়া মানুষ কিন্তু আসলে বাইরে আসেনি। এবং এই যারা কর্মজীবী শ্রমজীবী মানুষ যারা কাজের সন্ধানে বাইরে বেরিয়েছেন তাদেরকে কিছুটা ভোগান্তির শিকার হতে হয়েছে। বিশেষ করে রিক্সা চালক, নির্মাণ শ্রমিক যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে গত যে কয়েকদিনের যে কষ্টটা ছিল তার থেকে আজকে কিছুটা কষ্ট কম হয়েছে। তারপরেও তাদেরকে একটা ঘাম ঝরা দিন পার করতে হয়েছে। একটা অস্বস্তি ছিল, বিভিন্ন সময় ছায়া জায়গায় বিশ্রাম নিতে হয়েছে, পানি পান করতে হয়েছে, হাত মুখে পানি দিয়ে স্বস্তি খোঁজার চেষ্টা করতে হয়েছে। এবং এই যে দীর্ঘ দাবদাহ, এই দাবদাহের কারণে কিন্তু মানুষ অধীর অপেক্ষায় আছে একটু স্বস্তির বৃষ্টির জন্য। যে কোনো আজকে কিন্তু যে জুম্মার নামাজ ছিল, জুম্মার নামাজে কিন্তু বিশেষ করে এই বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে বৃষ্টির জন্য। এবং এই যে দাবদাহে কিন্তু প্রচুর মানুষ অসুস্থ হচ্ছে, বিশেষ করে বৃদ্ধ এবং শিশুরা। তীব্র দাবদাহের কারণে 2 বিভাগ ও বেশ কয়েকটি জেলায় সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের ভিত্তিতে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা এবং ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল জেলা, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর, রংপুর বিভাগের কুড়িগ্রাম, দিনাজপুর ও নীলফামারী জেলায় শনিবারে মাধ্যমিক পর্যায়ের ক্লাস বন্ধ থাকবে। এদিকে রোববার থেকে সারা দেশে আবারও শুরু হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস। সপ্তাহ যেতে না যেতে রাজধানীর বাজারে সোনালী ও ব্রয়লারের দাম বেড়েছে কেজিতে 20 থেকে 50 টাকা। বিক্রেতারা বলছেন, খরতাপে খামারে মুরগি মরায় দেখা দিয়েছে সংকট, যার প্রভাব পড়েছে বাজারে। দামে ক্রেতার অস্বস্তি বাড়াচ্ছে মাছও। ভরা মৌসুমেও ঊর্ধ্বমুখী আলু পেঁয়াজের দর। এদিকে কোরবানির আগেই গরম হচ্ছে মশলার বাজার। গরমে শুধু শরীরেই নয়, বাজারেও উত্তাপ মুরগির দামে। ব্রয়লার মুরগির কেজিতে 30 টাকা পর্যন্ত বেড়ে আবার পার হয়েছে 200 টাকা, বিক্রি হচ্ছে 220 টাকায়। কেজিতে 50 টাকা বেড়ে সোনালী মুরগির দাম ঠেকেছে 400 টাকায়। দেশি মুরগি কিনতে গুনতে হবে 700 টাকা। হঠাৎ দাম বৃদ্ধির কারণ ব্যাখ্যায় বিক্রেতারা জানালেন, চাহিদার বিপরীতে দেখা দিয়েছে সরবরাহ সংকট, যার প্রভাব পড়েছে দামে। এখন মুরগির পাকিস্তানি খাওয়াটাও বিলাসিতা হয়ে গেছে। গরমের কারণে মনে হয় খামারের মাল, কাইসেজ মাল মারা যাইতেছে, এই কারণে মাল পাওয়া যাচ্ছে না, মুরগির দাম বেশি। শীতল রক্তের মাছ বাজারেও নেই ক্রেতার স্বস্তি। গড়ে সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে 20 থেকে 100 টাকা পর্যন্ত। মাছের দাম আকাশ ছোঁয়া, বাজারে সবকিছু দামই বেশি, কোনো কিছু কমতেছে না। আমদানি কম, পানিও কম, কমের কারণে মাল তো যা শুকিয়ে চালাইছে। আলুর বাজারে আবারও দেখা দিয়েছে নৈরাজ্য। হিমাগারে অতিরিক্ত মজুদের কারণে বাজারে দাম বাড়ছে বলে দাবি খুচরা বিক্রেতাদের। স্বস্তি নেই পেঁয়াজের দামেও, প্রতি কেজি বিক্রি হচ্ছে 70 টাকায়। বন্ধ, গৃহস্থ ধরে বইয়েছে, দাম পায় আস্তে আস্তে ছাড়তে যায়। গরিব না খেয়ে মরতে, বড় লোক থাকবে, গরিব গরিবই থাকবে। খাবার পার্টি আরো বেশি কিনা রাখি করতে। পেঁয়াজের দাম আবার স্বর্ণের দাম হয়ে যাচ্ছে। এত অস্বস্তির মধ্যে ক্রেতাদের স্বস্তি দিচ্ছে একমাত্র সবজি। বেগুনের অবস্থা খুবই খারাপ, তারপর আমি 60 টাকা কেজি নিলাম। কিছু কিছু সবজির দাম কমছে, যেমন ভেন্ডি 30 টাকা 40 টাকা কেজি, পটল 30 টাকা 40 টাকা কেজি, ঝিঙ্গা 40 টাকা 50 টাকা কেজি। কোরবানের বাকি এখনো 1.5 মাস, অথচ এরই মধ্যে ক্রেতার পকেট কাটতে তৎপর মশলা ব্যবসায়ীরা। ভোক্তারা বলছেন, এখন থেকে বাজারে জোরালো মনিটরিং না করলে কোরবানির সময় বাড়বে অস্বস্তি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নওগাঁর বরেন্দ্রর মাঠে শুরু হয়েছে বোরো ধান কাটা মারাই। এবার তীব্র দাবদাহে ফলন বিপর্যয়। অন্যদিকে কেটে তোলা ধান হাটে নেওয়ার পর ন্যায্য দর না পাওয়ার অভিযোগ কৃষকদের। মৌসুমের শুরুতেই ধানের বাজার নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের বিরুদ্ধে। নওগাঁ থেকে MR রকির রিপোর্ট আর ছবি তুলেছেন রকিবুল ইসলাম। যতদূর চোখ যায় পাকা ধানের বিস্তৃত মাঠ। তীব্র দাবদাহ উপেক্ষা করে মাঠের কাঙ্ক্ষিত ফসল ঘরে তোলায় দল বেঁধে ধান কাটার এই উৎসব নওগাঁর 12 মাসি বিলে। ধান কাটা আর মারাইয়ের উচ্ছ্বাস কিছুটা মলিন হয়েছে বৈরী আবহাওয়ায়।
কৃষি উপকরণের বাড়তি দর, তার মধ্যে তীব্র খরায় জমিতে সেচ দিতে না পারায় মাঠেই পুড়েছে ধান। আর যাও বা অবশিষ্ট ছিল তা কেটে হাটে তোলার পর ন্যায্য দর না পাওয়ার অভিযোগ চাষিদের। গত বছর ধান হয়েছিল 30 মণ 28 মণ করে, বুঝলেন, আর এবার হয়েছে মাত্র 22 মণ করে ধান। ফলন কম, দামেও কম। সর্বোচ্চ থাল হবে 14 থেকে 1500 টাকা মন। তাহলে কৃষকের কিছু 2 টাকার মুখ দেখা পারবে। যে হিসাবে খরচ হয়েছে আমার, সেই হিসাবে আমরা ধানের দাম পাচ্ছি না। লাভ করতেছে আপনার ব্যবসায়ী মহল, উপর মহলের। সরকার প্রতি মণ 1280 টাকা দরে ধান কেনার ঘোষণা দিলেও নওগাঁর হাটে মোটা ধান 1150 আর চিকন ধান 1250 টাকা প্রতি মণ কিনছে মিলাররা। মৌসুমের শুরুতেই ধানের বাজার নিয়ন্ত্রণের অভিযোগ ব্যবসায়ীদের বিরুদ্ধে। জিরা ধান যেটা 1250 থেকে 60 টাকা, আর সুবর্ণলতা ধান 1120, 30, 50 টাকা। ধানের মান আর্দ্রতা মোটামুটি 15-16%। ধান একটু শুকনা, কিন্তু ফলনের দিক থেকে একটু কম। ধানের যেটা দাম দেওয়া হচ্ছে সেটা চাউলের দামের সাথে সঙ্গতি রেখেই, সম্পর্ক রেখেই ধানের দাম। আগামী 7 মে থেকে সরকারি গুদামে কৃষকের কাছ থেকে ধান কিনবে খাদ্য বিভাগ। চলতি মৌসুমে জেলায় 1,92,000 হেক্টর জমি থেকে 12.5 লাখ মেট্রিক টন ধান পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কৃষি বিভাগ বলছে এখন পর্যন্ত মাঠ থেকে 10 থেকে 12% ধান কাটা মারাই শেষ হয়েছে। নওগাঁ সরস্বতীপুর হাট থেকে MR রকি, সময় সংবাদ। শেষ হয়েছে ন্যাশনাল ডিফেন্স কলেজের 3 সপ্তাহ ব্যাপী ক্যাপস্টোন কোর্স 2024। 15 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত চলে এই সমাপনী কোর্স। এতে অংশগ্রহণ করেন সংসদ সদস্য, সিনিয়র সামরিক ও পুলিশ কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক, সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধি, কূটনৈতিক এবং কর্পোরেট নেতাসহ 31 জন ফেলো। তাদের সনদ বিতরণ করেন প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী। তিনি জাতীয় নিরাপত্তা ও টেকসই উন্নয়নে সাংবিধানিক দায়িত্ব যথাযথ পালনের জন্য ফেলোদের আহ্বান জানান। এবার দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রে পুলিশি বাধার মুখেও বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। এতে অংশ নিচ্ছেন অনেক বাংলাদেশি শিক্ষার্থীও। এর মধ্যে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্রী মাইমুনা ইসলাম নুহাকে বহিষ্কার করা হয়েছে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকিব রিপোর্ট। ছাত্রী মাইমুনা ইসলাম নুহাকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবুও থেমে নেই আন্দোলন। অবশেষে নীরবতা ভাঙলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা যে কোনো নাগরিকের অধিকার, তবে অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। No place in America for anti-Semitism or threats of violence against Jewish students. There is no place for hate speech or violence of any kind, whether it's anti-Semitism, Islamophobia, or discrimination against Arab Americans or Palestinian Americans. It's simply wrong. There's no place for racism in America. ভারতের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে মায়ের আসন রায়বেরেলিতে প্রার্থী হয়েছেন রাহুল গান্ধী। শুক্রবার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন কংগ্রেসের এই শীর্ষ নেতা। এদিকে একাধিক আসন থেকে লড়াইয়ের জন্য রাহুলকে তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, হারার ভয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পালিয়ে বেড়াচ্ছেন রাহুল। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। চলমান লোকসভা নির্বাচনে কেরালার ওয়েনার থেকে প্রার্থী হয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দ্বিতীয় দফায় ভোট হয়েছে আসনটিতে। রাহুলের জয়ের বিষয়ে আশাবাদী তার সমর্থকরা। এবার উত্তরপ্রদেশের রায়বেরেলিতেও প্রার্থী হলেন রাহুল। এর আগে এই আসন থেকে তার মা সোনিয়া গান্ধী লোকসভা নির্বাচনে লড়েছেন। রাহুলের এমন এক আসন পরিবর্তন নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার পশ্চিমবঙ্গের ভোট প্রচারে এসে এই ইস্যুতে কংগ্রেস নেতাকে তীব্র আক্রমণ করলেন মোদী। বর্ধমানে নির্বাচনী সভায় বক্তব্যে তিনি বলেন, হারার ভয়ে কংগ্রেস নেতা এই প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে বেড়াচ্ছেন। এছাড়া সব আসনে প্রার্থী দিতে না পারায় এবারও দলটি কম আসন পাবে বলেও মন্তব্য করেন নরেন্দ্র মোদী। मैंने पहले ही बता दिया था कि शाहजादे वायनाड में हारने वाले हैं और हार के डर से जैसे ही वायनाड में मतदान समाप्त होगा वो दूसरी सीट खोजने लग जाएंगे। এদিন কংগ্রেস, বাম এবং তৃণমূল কংগ্রেসকে বিশেষ সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে ব্যবহারের তীব্র সমালোচনাও করেন প্রধানমন্ত্রী। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। উত্তর পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ রাজ্য আসাম। লোকসভার ভোটে এখানকার বড় ইস্যু নাগরিকত্ব।
বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই রাজ্যে আসন 14টি। এর মধ্যে বিজেপি 9, কংগ্রেস 3 এবং বাকি 2টি আসন স্থানীয় রাজনৈতিক দলের দখলে। তবে অভিযোগ রয়েছে সংখ্যালঘু উন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকারের উদাসীনতার। সুব্রত আচার্যের আরও একটি রিপোর্ট। উত্তর পূর্ব ভারতের বৈচিত্র্যময় রাজ্য আসাম 1/3 বাংলা ভাষাভাষী ছাড়াও রাজ্যটিতে বসবাস করেন অন্য ভাষাভাষীর মানুষও। বাস করেন দেশভাগের সময় পূর্ব পাকিস্তান থেকে আসা বহু মানুষও। অসমিয়া রাজ্যটির প্রধান ভাষা হলেও হিন্দি, বাংলা ও ইংরেজিও প্রচলিত ভাষাগুলোর মধ্যে অন্যতম। ভারতের রাজনৈতিক মানচিত্রেও আসামের অবস্থান গুরুত্বপূর্ণ। বিজেপি শাসিত রাজ্য সরকার হলেও রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেসেরও রয়েছে শক্ত অবস্থান। এছাড়াও স্থানীয় বেশ কয়েকটি রাজনৈতিক দলেরও রয়েছে উল্লেখযোগ্য প্রভাব। এছাড়াও গেল 1 দশকে আসামে ধর্মীয় মেরুকরণের ছবি স্পষ্ট হয়ে উঠেছে। রাজ্যটিতে ঘেঁষে বাংলাদেশের সীমান্ত থাকায় বরাবরই স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ জায়গা পেয়ে আসছে বাংলাদেশ। বিতর্ক আছে অনুপ্রবেশ কিংবা পুশব্যাকের মতো ঘটনা নিয়েও। তবে সবকিছু ছাপিয়ে গেছে 2019 সালের এনআরসি তালিকা থেকে 19,06,657 জনের নাম বাদ দেওয়ার ঘটনা। রাজ্যটির 3,27,661 জনের মধ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করে সে বছর এত মানুষের নাম বাদ দেয়া নিয়ে ভারত জুড়ে শুরু হয় তীব্র বিতর্ক। এর সঙ্গে যুক্ত হয়েছে লোকসভা নির্বাচনের আগে মুসলমান ছাড়া প্রতিবেশী দেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও জৈন উদ্বাস্তুদের নাগরিকত্বের সিএ আইন কার্যকর হওয়ার ইস্যুটিও। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন চলমান লোকসভা ভোটের রাজনৈতিক দলগুলোর সামনে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় সিএ। কেননা বিজেপি যখন এই আইন বাস্তবায়নে বদ্ধপরিকর, সেখানে এই আইনের বিরুদ্ধে গিয়ে বিরোধীরা নাগরিকত্ব হারানোদের জন্য কি করতে পারেন সেটা এবার ভোটের বাক্সে প্রভাব ফেলবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত সংযুক্ত আরব আমিরাত। বন্ধ রয়েছে দুবাইয়ের শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন অফিস আদালত। বাতিল করা হয়েছে অন্তত 13টি ফ্লাইট। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। দেশ জুড়ে জারি করা হয়েছে কমলা সতর্কতা। আবারও ভারী বৃষ্টিপাতের কবলে সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 8টার আগেই 50 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয় দেশটিতে। এতে তলিয়ে যায় দুবাইয়ের বেশ কিছু অংশ। বন্ধ ঘোষণা করা হয় অফিস আদালত সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বৈরী আবহাওয়ার কারণে বাতিল হয় অনেক ফ্লাইট। দেখা দেয় শিডিউল বিপর্যয়ও। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাসিন্দাদের নিরাপত্তায় বন্ধ রাখা হয় পার্ক ও সমুদ্র সৈকত। দেশ জুড়ে জারি করা হয় কমলা সতর্কতা। শুক্রবারও অব্যাহত রয়েছে সতর্কতা। এর আগে বুধবার স্থানীয় সময় রাত 3টা থেকে প্রচন্ড ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হয় দেশটিতে। উপড়ে যায় বিভিন্ন অঞ্চলের গাছপালা। হঠাৎ শুরু হওয়া ঝোড়ো হাওয়ায় দিকবিদিক ছোটাছুটি করেন সাধারণ মানুষ। যানবাহন শূন্য হয়ে পড়ে বিভিন্ন মহাসড়ক। যদিও আগে থেকেই প্রশাসনের পক্ষ থেকে মোবাইলের অ্যাপসের মাধ্যমে সবাইকে সতর্কবার্তা জানিয়ে দেয়া হয়। 1949 সালের পর চলতি বছর ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে সংযুক্ত আরব আমিরাত। বিজ্ঞানীদের নেটওয়ার্ক ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন জানায়, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে উষ্ণতা বেড়ে যাওয়ায় বাড়ছে ভারী বৃষ্টিপাতের ঘটনা। মৌসুমী সাথী, সময় সংবাদ। ক্রিকেটের খবর। চট্টগ্রামে 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। টি-20তে অভিষেক হয়েছে তানজিদ তামিমের। 18 মাস পর টাইগার একাদশে অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। এই মুহূর্তে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাব তার কাছে। পার্থ, বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ টি-20 সিরিজে অংশ নিচ্ছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার আজকে প্রথম টি-20 ম্যাচ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তবে সেক্ষেত্রে যেটি আমরা দেখছি, বাংলাদেশ দল টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং তানজিদ হাসান প্রথমবারের মতো তার টি-20তে অভিষেক হয়েছে। এর আগে ওয়ানডেতে অভিষেক হলেও 15টি ওয়ানডে ম্যাচ খেলেছে। আজকে জিম্বাবুয়ের ম্যাচের মধ্য দিয়ে কিন্তু টি-20তে তার অভিষেক হচ্ছে। অন্যদিকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, চট্টগ্রামবাসী আসলে এই যে যখন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কোনো খেলা হয় সব সময় বাংলাদেশ দলকে সমর্থন জানাতে আসে। আজকেও প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু আমরা দেখছি বিভিন্ন বয়সী মানুষ আজকের বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে যে খেলা, সেই খেলা দেখতে
তারা মাঠে প্রবেশ করছেন। আমরা দেখেছি বিকেলের পর থেকেই 3টা থেকে 3:30 4টার পর থেকে মানুষজন কিন্তু এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আসতে শুরু করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু জিম্বাবুয়েকে বা বাংলাদেশের মধ্যকার যে খেলা অনুষ্ঠিত হবে বাংলাদেশ দলকে সমর্থন জানাতে সবাই কিন্তু এই মুহূর্তে এখানে আসছেন। 4 বছর পর জিম্বাবুয়ে বাংলাদেশে আসছে, আসলে সামনে বিশ্বকাপ, সেই কারণে অন্তত এই জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ ভালো খেলবে সেই প্রত্যাশাই কিন্তু করছেন ক্রীড়ামোদী দর্শকরা। তারা বলছেন বাংলাদেশ দল যদি জিম্বাবুয়ের সাথে ভালো খেলে, বাংলাদেশ দল যদি সিরিজ জয় করতে পারে তাহলে একটি আত্মবিশ্বাস নিয়ে তারা বিশ্বকাপে যেতে পারবেন এবং সেই বিশ্বকাপের মাটিতে ভালো খেলবেন সেই প্রত্যাশাটুকুই কিন্তু তারা করছেন। শুধু চট্টগ্রাম শহরের কিংবা আশেপাশের মানুষজনই যে এই খেলা দেখতে এসেছেন তা কিন্তু নয়। আমরা দেখেছি বিভিন্ন জেলা উপজেলাগুলো থেকেও মানুষজন আজকে কিন্তু বাংলাদেশ এবং জিম্বাবুয়ের যে মধ্যকার প্রথম টি20 ম্যাচ সেটি দেখতে সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আসছেন। তার কারণ হচ্ছে আজকে শুক্রবার হওয়ার কারণে এবং খেলা যেহেতু সন্ধ্যার পর 6টার পরে অনুষ্ঠিত হচ্ছে, গরম কিছুটা কম রয়েছে। সকালে যে গরমের তীব্রতা থাকে সেই গরমের তীব্রতা অন্তত এখন কম রয়েছে। একটু জানিয়ে রাখি, আকাশ কিছুটা মেঘলা থাকলেও প্রচণ্ড বাতাস রয়েছে। গরমের যে তীব্রতাটা ছিল সেই তীব্রতাটা কিছুটা কমে এসেছে। সেক্ষেত্রে সাধারণ মানুষজনের জন্য আমরা দেখছি মাঠের বাইরে কিন্তু পানির ব্যবস্থা করা হয়েছে এবং মানুষজন কিন্তু গরমের থেকে বাঁচতে সেই পানীয় পান করছেন। তো বলা যায় বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার যে প্রথম টি20 ম্যাচ সেটি দেখছে প্রচুর মানুষজন কিন্তু আসছেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সামনে থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এক লাইনে 2 ট্রেন, গাজীপুরে থেমে থাকা ওয়াগনকে টাঙ্গাইল কমিউটারের ধাক্কা। 11 বগি লাইনচ্যুত, তেল ছড়িয়ে দুর্ঘটনার সংখ্যা, স্টেশন মাস্টার ও 2 পয়েন্টম্যান বরখাস্ত। মন্ত্রী এমপিদের স্বজনরা উপজেলা নির্বাচনে অংশ নেয় সমালোচনার মুখে ব্যাখ্যা দিল আওয়ামী লীগ, ভোট করতে পারবে না সংসদ সদস্যের সন্তান ও স্ত্রী। এবং বৃষ্টিতে তাপমাত্রা কমলেও দিনভর ভ্যাপসা গরম, ঢাকায় আবারও মরুর উত্তাপ। উত্তর পশ্চিমাঞ্চলে নামছে না পারদ, 2 থেকে 3 দিন পর ভারী বর্ষণে কমতে পারে সূর্যের তেজ। এই ছিল সময় সংবাদে। বাংলার সময়ে সঙ্গে থাকবেন সহকর্মী খান তাজদিন হাসান। ধন্যবাদ রিচার্ড। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন।